১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হলেও শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর মনে ছিল এক গভীর আধিপত্যবাদী লালসা। তারা বুঝতে পেরেছিল সংখ্যাগুরু বাঙালিদের ওপর শাসন জারি রাখতে হলে কেবল রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট নয়, প্রয়োজন তাদের সাংস্কৃতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দান এবং ২৪শে মার্চ কার্জন হলের সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঘোষণা করেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কিন্তু জিন্নাহর এই দম্ভক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ মুখ বুজে মেনে নেননি। সেই সমাবর্তন অনুষ্ঠানে যখন তিনি দরাজ গলায় উর্দুর পক্ষে রায় দিচ্ছিলেন, ঠিক তখনই উপস্থিত ছাত্রদের মধ্য থেকে এক বজ্র কণ্ঠের প্রতিবাদ ভেসে আসে, নো, নো। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মুখের উপর সরাসরি না বলার সাহস এর আগে কেউ দেখায়নি। ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল মূলত এক দীর্ঘ শোষণের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য বিদ্রোহ। সমাবর্তন শেষে ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসে এবং স্লোগানে স্লোগানে প্রকল্পিত করে তোলে পুরো ক্যাম্পাস। ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের ৫৬.৪০% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, যেখানে উর্দু ছিল মাত্র ৩.৩৭% মানুষের মাতৃভাষা। ৩% ভাষা চাপিয়ে দিয়ে ৫৬% মানুষকে রাতারাতি অযোগ্য ঘোষণা করার নীল নকশা করা হয়েছিল। সবচাইতে ভয়ঙ্কর ছিল ১৯৪৯ সালের আরবি হরফে বাংলা লিখন প্রকল্প। পাকিস্তান সরকার ২১টি সেন্টার খুলেছিল যেখানে বাংলাকে আরবি হরফে লেখা শেখানোর চেষ্টা করা হতো। তারা জানত, যদি একটি জাতির ভাষা কেড়ে নেওয়া যায় তবে তার সৃজনশীলতা এবং মুক্ত চিন্তার পথ চিরতরে রুদ্ধ হয়ে যায়। এটি ছিল বাঙালি জাতিকে মেধাহীন করে রাখার প্রথম সুপরিকল্পিত পদক্ষেপ। কারণ যে জাতি নিজের ভাষায় জ্ঞানচর্চা করতে পারে না, তারা কোনোদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে না। মূলত বাংলাকে রাষ্ট্রভাষা না করার অর্থ ছিল বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়কে মুছে দিয়ে তাদের পাকিস্তানের একটি দ্বিতীয় শ্রেণীর দাসে পরিণত করা। ইতালীয় তাত্ত্বিক আন্তোনিও গ্রামসির ভাষায় এটি ছিল একটি কালচারাল হেজেমনি বা সাংস্কৃতিক আধিপত্যবাদের সূচনা। পাকিস্তানি নীতি নির্ধারকরা অত্যন্ত ধূর্ততার সাথে বাংলাকে একটি হিন্দুয়ানি ভাষা বা অপবিত্র ভাষা হিসেবে তকমা দেয়। তারা সাধারণ মানুষের সহজ সরল ধর্মীয় আবেগকে পুঁজি করে প্রচার করতে থাকে যে উর্দু হলো ইসলামের ভাষা আর বাংলা হলো ধর্মের পরিপন্থী। তাদের মূল লক্ষ্য ছিল বাঙালির হাজার বছরের সাহিত্য, সঙ্গীত এবং জীবনবোধ থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া। তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান সহ তরুণ সমাজ বুঝতে পেরেছিলেন এটি কেবল ভাষার লড়াই নয়, এটি ছিল বাঙালির দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। জিন্নাহর সেই ঘোষণার পর থেকেই বাঙালির মনে যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল, তাই পরবর্তীতে ১৯৫২ সালের অগ্নিঝরা আন্দোলনের রূপ নেয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকার আকাশ বাতাসে এক থমথমে উত্তেজনা বিরাজ করছিল। পাকিস্তান সরকার আগের দিনই জারি করেছিল ১৪৪ ধারা, যাতে কোনো মিছিল বা সমাবেশ না হতে পারে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অন্যায় আদেশ মেনে নিতে অস্বীকার করে। সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। এই পরিস্থিতিতে তারা ১০ জন করে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। স্লোগানে স্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে রাজপথ, রাষ্ট্রভাষা বাংলা চাই। দুপুর বাড়ার সাথে সাথে উত্তেজনা চরমে পৌঁছায়। মিছিল যখন বর্তমান ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছায়, তখন পুলিশ কোনো সতর্কতা ছাড়াই নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। রাজপথ মুহূর্তেই রঞ্জিত হয় তাজা রক্তে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রফিক, বরকত, জব্বার ও সালাম সহ আরও অনেকে। এটি ছিল ইতিহাসের এক বিরল মুহূর্ত, যেখানে একটি জাতি তাদের ভাষার অধিকার রক্ষায় সরাসরি বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। পুলিশের এই বর্বরোচিত হামলা হিতে বিপরীত হয়। বিকেলের মধ্যেই ঢাকার সাধারণ মানুষ, রিকশা চালক থেকে শুরু করে সরকারি কর্মচারী সবাই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে আসেন। ২১শে ফেব্রুয়ারির সেই সূর্যাস্ত কেবল রক্তই দেখেনি, তা দেখেছিল একটি স্বাধীন জাতিসত্তার জন্মের প্রথম স্ফুলিঙ্গ। এই একটি দিনই চিরতরে বদলে দিয়েছিল বাঙালির আগামীর পথ চলা। একবার ভাবুন তো, যদি ঢাকা মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সেদিন রাজপথে না নামত।
হাজার বছরের ক্লাসিক সাহিত্য ও ইতিহাস আমাদের কাছে একটি বিদেশি নিদর্শন হয়ে থাকত। আমাদের প্রাণপ্রিয় বর্ণমালা স্বরেয়, স্বরেয়া, ক, খ আজ কোনো এক জাদুঘরে অবহেলিত হয়ে পড়ে থাকত। এটি কেবল অক্ষরের পরিবর্তন ছিল না, এটি ছিল বাঙালির কয়েক হাজার বছরের শিকড় ছিঁড়ে দিয়ে মেধা শূন্য করে দেওয়ার সূক্ষ্ম চক্রান্ত। 52-র প্রতিরোধ না থাকলে আজ আমরা আমাদের নিজের দেশেই হতাম পরবাসী। 52-র পরাজয় মানে ছিল বাঙালির সম্মিলিত সাহসের অকাল মৃত্যু। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রভাষা উর্দু করার বিষয়টি ছিল বাঙালির পকেট কাটার এক সূক্ষ্ম হাতিয়ার। 1950-এর দশকে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার আয়ের প্রায় 70% আসত পূর্ব পাকিস্তানের সোনালী আঁশ বা পাট রপ্তানি থেকে। অথচ সেই আয়ের সিংহভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের করাচি বা লাহোরের উন্নয়নে। 1950 থেকে 1955 সালের মধ্যে পাকিস্তানের মোট উন্নয়ন বাজেটের মাত্র 20% বরাদ্দ ছিল পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের জন্য, বাকি 80% ব্যয় হতো পশ্চিমে। সবচাইতে ভয়ঙ্কর আঘাতটি আসত কর্মসংস্থানের ক্ষেত্রে। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিস সিএসপি ছিল রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি। যদি উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হতো, তবে সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যম হতো উর্দু। এর ফলে বাঙালি মেধাবীরা কেবল ভাষাগত বাধার কারণে প্রতিযোগিতায় টিকতে পারত না। পরিসংখ্যান বলে 1952 সালের দিকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারি চাকরিতে বাঙালির হার ছিল মাত্র 15%-এর নিচে, আর সামরিক বাহিনীতে তা ছিল 5%-এর কম। রাষ্ট্রভাষা উর্দু হলে এই হার আরও 80 থেকে 90% হ্রাস পেত। সহজ কথায়, একজন বাঙালি ছাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মেধা রাখলেও উর্দু না জানার কারণে তাকে দাপ্তরিক পিয়ন বা শ্রমিকের কাজ বেছে নিতে হতো। এর ফলে বাঙালির মেধা ও সম্পদ চিরকালে পশ্চিম পাকিস্তানের সেবায় নিয়োজিত থাকত। আজ যে আমরা বাংলাদেশের $450 বিলিয়ন উদীয়মান অর্থনীতির গর্ব করি, তার ভিত্তিপ্রস্তর ছিল 1952-র সেই ভাষাগত অধিকার। 52-তে আমরা হেরে গেলে আজ আমাদের অর্থনীতি থাকত পাকিস্তানের একটি পরনির্ভরশীল কাঁচামাল সরবরাহকারী কলোনি হিসেবে। রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, 1952 সালের পরাজয় মানে হতো পূর্ব পাকিস্তানের চিরস্থায়ী রাজনৈতিক মৃত্যু। ইতিহাস বলে, ভাষা আন্দোলনই ছিল বাঙালির প্রথম রাজনৈতিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। যদি এই আন্দোলন সফল না হতো, তবে 1954 সালের ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচন হয়তো কোনোদিনই আলোর মুখ দেখত না। কারণ সেই নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় নিশ্চিত হয়েছিল মূলত 21-এর চেতনার উপর ভর করেই। 52-তে হেরে গেলে বাঙালিরা কোনোদিন ব্যালট বক্সের মাধ্যমে শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করার আত্মবিশ্বাস পেত না। সবচাইতে বড় পরিবর্তন আসতো আমাদের নেতৃত্ব গঠনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ভাষার দাবিতে 1948 সাল থেকেই বারবার কারাবরণ করেছেন, ভাষা আন্দোলন ব্যর্থ হলে তার মতো প্রতিবাদী নেতাদের সারা জীবন রাষ্ট্রদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে অন্ধকার প্রকোষ্ঠেই রাখা হতো। আজকের স্বাধীন বাংলাদেশের জাতির পিতা হয়ে ওঠার সেই ঐতিহাসিক পটভূমি কোনোদিন তৈরিই হতো না। 1966 সালের 6 দফা বা 1970-এর গণ অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনই ছিল ভাষা আন্দোলনেরই একটি সম্প্রসারিত রূপ। 52-র রক্তদান আমাদের শিখিয়েছিল যে অধিকার আদায়ের জন্য রাজপথে রক্ত দিতে হয়। যদি সেই সূচনাতেই আমরা পরাজিত হতাম, তবে 71-এর এই মহাকাব্যিক মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় তেজ এবং ঐক্য আমরা কোনোদিনই সঞ্চয় করতে পারতাম না। স্বাধীনতার সেই স্বপ্ন হয়তো 1952 সালের রাজপথেই চিরতরে সমাধিস্থ হতো। আমরা আজও হয়তো রাওয়ালপিন্ডি বা করাচির শাসনে দাপ্তরিকভাবে একটি পরিচয়হীন প্রদেশ হিসেবে থেকে যেতাম। আজ 21শে ফেব্রুয়ারি মানে কেবল বাংলাদেশের একটি বিশেষ দিন নয়, এটি আজ সারা বিশ্বের 193টি দেশে পালিত হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের ইউনেস্কোর এই স্বীকৃতি মূলত বাঙালির সেই আত্মত্যাগকে বিশ্ব দরবারে অমর করে রেখেছে। এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে একটি জাতি তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং তার সম্মানে পুরো বিশ্ব আজ মাথা নত করে। কিন্তু একবার ভেবে দেখুন, যদি 52-র সেই লড়াইটা সফল না হতো, তবে ইউনেস্কোর ক্যালেন্ডারে এই 21শে ফেব্রুয়ারি তারিখটি থাকত আর 10টি সাধারণ দিনের মতোই।
আজ সারা বিশ্বের প্রায় ৭,০০০ বিপন্ন ভাষার কোটি কোটি মানুষের কাছে বাঙালি যে সাহসের প্রতীক, সেই অনুপ্রেরণার উৎসাহটি কোনো দিনই তৈরি হতো না। বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলো আজ তাদের ভাষার অধিকার নিয়ে যে লড়াই করে, তার জ্বালানি যোগায় আমাদের বায়ান্ন। আপনার চারপাশে তাকিয়ে দেখুন, সাইনবোর্ডে লেখা বাংলা অক্ষরগুলো আপনার বন্ধুর সাথে করা আড্ডা কিংবা মায়ের মুখে শোনা সেই মধুর বুলি। আজ আমরা যেটিকে খুব সাধারণ বলে মনে করি, তার প্রতিটি শব্দ অর্জিত হয়েছে ১৯৫২ সালের তপ্ত রাজপথে ঝরা রক্ত দিয়ে। আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা কথা বলছি আমাদের প্রিয় বাংলায়। সালাম, বরকত কিংবা রফিক, তারা যখন মিছিলে পা বাড়িয়েছিলেন, তারা জানতো না তাদের রক্তে কোনোদিন একটি স্বাধীন দেশের মানচিত্র আঁকা হবে। তারা শুধু জানতো মায়ের ভাষাকে কেড়ে নিতে দেওয়া যাবে না। ভাষার এই লড়াই শুধু ইতিহাসের কোনো গল্প নয়, এটি আমাদের অস্তিত্ব। তাই আসুন, যে ভাষার জন্য এতগুলো প্রাণ অকাতরে ঝরে গেছে, সেই ভাষার অবমাননা আমরা হতে না দেই। শুদ্ধভাবে বাংলা বলি, বাংলা পড়ি এবং এই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেই। আজকের ভিডিও এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। ২১শে ফেব্রুয়ারি আপনার কাছে কেবল একটি ছুটির দিন, নাকি আপনার অস্তিত্বের নাম? আপনার অনুভূতি কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাতৃভাষাকে ভালোবাসুন। দেখা হবে আগামী ভিডিওতে।